গল্প বলি এসো। যদিও এটা গল্প নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের রোমহর্ষক সত্য ঘটনা। জেনে নিতে হলে শুনতে থাকো। আমি সুভাষ বলছি, শৈলেশ দে। আজ তৃতীয় পর্ব। তাহলে শুরু করি। এ পথ যেমন দুর্গম তেমনি বিপদ সংকুল, তবু কোনো উপায় নেই। সব দিক বিবেচনা করে এটুকু ঝুঁকি তাকে নিতেই হবে। ফলে মুশকিল হয়েছে ভগতরামের। আগেকার রাস্তার প্রতিটি খুঁটিনাটি ব্যাপার ছিল তার নখদর্পণে, কিন্তু এই পথ সম্বন্ধে তিনি ততটা ওয়াকিবহাল নন। সুতরাং সর্বাগ্রে দরকার একজন ভালো গাইড। গাইড ছাড়া এই অচেনা অজানা দুর্গম পথে এক পাও এগুনো সম্ভব নয়। মনটা সায় দেয় না সুভাষের। ইতিমধ্যে তার অন্তর্ধানের খবর পুলিশ জেনে ফেলেছে কিনা কে জানে। না জানলেও দুই একদিনের মধ্যে নিশ্চয়ই জানবে। সেই অবস্থার সঙ্গে সঙ্গেই যে তার গতিরোধ করার জন্য তারা তৎপর হয়ে উঠবে তা বলাই বাহুল্য। সুতরাং দেরি করা কোনো রকমেই সঙ্গত নয়। এমনি একদিনের কথা। রাত তখন অনেক। হঠাৎ কি শুনে দারুণভাবে চমকে উঠলেন সুভাষ। কাদের যেন দুরাগত কণ্ঠস্বর ভেসে আসছে, পাকড়ো, পাকড়ো। শুনে সঙ্গে সঙ্গেই সুভাষ ছুটতে শুরু করে দিলেন, কোনো দিকে দৃকপাত না করে। এ সময়ে কোনো মতেই তার ধরা দেওয়া চলবে না। ধরা দেওয়া মানেই তো স্বাধীনতা সংগ্রামকে পিছিয়ে দেওয়া। প্রাণ থাকতে তা মেনে নেওয়া সম্ভব নয়। তবু রেহাই নেই। পেছনে পেছনে সমানে তেড়ে আসছে সেই হিংস্র হায়নার দল। মুখে তাদের সেই একই রব, পাকড়ো, পাকড়ো। ওই যে পালাচ্ছে, ধরো ওকে। আচমকা ঘুম ভেঙে গেল বিরাট একটা ঝাঁকুনি খেয়ে। স্বপ্ন। ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলেন এতক্ষণ। কিন্তু যদি স্বপ্ন না হতো, যদি তার সন্ধান পেয়ে সত্যি সত্যিই পুলিশ আজ এখানে এসে হানা দিত। না, আর দেরি নয়। যেভাবে হোক, যে কোনো মূল্যে হোক, বিশ্বস্ত একজন গাইড সংগ্রহ করা চাই। অবিলম্বে চাই। এভাবে আর ঝুঁকি নেওয়া ঠিক হবে না। গাইড পাওয়া গেল ১৯৪১ সালের ২৫শে জানুয়ারি বিকেলে। সঙ্গে সঙ্গে সাজ সাজ রব পড়ে গেল সর্বত্র। আর দেরি নয়। আজ ২৫শে জানুয়ারি। যাত্রা শুরু হবে আগামীকাল ভোর রাত্রে, স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে। ১৯৪১ সাল, ২৬শে জানুয়ারি। ভারতের দিকে দিকে সেদিন নবজীবনের সাড়া। সবার কণ্ঠে নতুন শপথ। আজ স্বাধীনতা দিবস। আমরা স্বাধীনতা চাই। কি আশ্চর্য যোগাযোগ! পেশোয়ার ত্যাগ করে সুভাষ দুর্গম গিরিপথে পা বাড়ালেন কিনা সেই স্বাধীনতা দিবসেরই পুণ্য লগ্নে। সামনে দুর্ধর্ষ উপজাতীয় এলাকা। জীবন ও মৃত্যুর সেখানে পাশাপাশি বাস। যে কোনো মুহূর্তে কিছু একটা বিপদ ঘটে যাওয়াও বিচিত্র নয়। তবু এ ব্যাপারে তিনি স্থির, দৃঢ় সংকল্প। স্বাধীনতা শিশুর হাতের খেলনা নয়। চাইলেই তাকে পাওয়া যায় না। তার জন্য চাই শক্তি, চাই সংগ্রাম, চাই ব্যাপক প্রস্তুতি। সেই প্রস্তুতির জন্যই আজ তার বাইরে যাওয়া প্রয়োজন। তখনও রাতের অন্ধকার কাটেনি। সবেমাত্র পূব আকাশটা ফর্সা হতে শুরু করেছে একটু একটু করে। শুরু হলো ঐতিহাসিক যাত্রা। মোট ৫ জন যাত্রী গাড়িতে। সুভাষ, কমরেড ভগতরাম, গাইড আবাদ খাঁ ও ড্রাইভার। পেশোয়ার মিলিটারি ক্যাম্পের গা ঘেঁষে গাড়িটা ক্রমশ এগিয়ে গেল শহরের সীমানা পেরিয়ে অনেক দূরে। লক্ষ্য ১১ মাইল দূরবর্তী খাজুরি ময়দান। চারিদিকে ঢেউ খেলানো উপত্যকা। মাঝ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে পাহাড়ি পথ। পথের দুধারে নানা জাতীয় বুনো ঘাস। কোথাও বা এলোমেলো ভাবে ছড়িয়ে আছে বড় বড় পাথরের চাঁই। বহু দূর দূর আকাশের বুক ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক একটা ছায়া ছায়া পাহাড়। তখনও তাদের ঘুম ভাঙেনি।
পূব আকাশে নতুন দিনের নতুন সূর্য ওঠে। মনে হয় প্রকৃতির বুকে কে যেন রং ছড়িয়ে দিয়েছে মুঠি মুঠি। গাড়ি এসে থামলো খাজুরি ময়দানে। ড্রাইভার ও আবাদ খাঁকে এখান থেকেই বিদায় নিতে হবে। তারপর শুরু হবে পদযাত্রা। সামনেই গায়ে গায়ে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে দুটি খাড়া পাহাড়। তারই মাঝের ঢালু জায়গাটা দিয়ে চলে গেছে উঁচু নিচু পায়ে চলা পথ। গাইডের নির্দেশে সেই গিরিপথ ধরেই সুভাষ এবার এগিয়ে চললেন ভগতরামকে সঙ্গে নিয়ে। বিদায় বন্ধুগণ, বিদায়। তোমরা এবার গাড়ি নিয়ে পেশোয়ার ফিরে যাও। আকবর শাহকে আমার কথা বলো। অনেক ধন্যবাদ তাঁকে। শুরু হলো উঁচু নিচুর লুকোচুরি খেলা। পথ কখনো উঠছে, কখনো নামছে। দুপাশে প্রায় নিরেট পাথরের প্রাচীর। তারই মাঝ দিয়ে চলে গেছে দুর্গম পাহাড়ি পথ। সবার আগে গাইড, মাঝখানে সুভাষ, ঠিক পেছনেই অতন্দ্র প্রহরী কমরেড ভগতরাম। দুর্ধর্ষ উপজাতীয় অঞ্চল, কখন যে অলক্ষ্য থেকে চোরাগোপ্তা রাইফেলের গুলি ছুটে এসে কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেবে, কেউ তা বলতে পারে না। এ সময় সুভাষকে এক মুহূর্তও তিনি তার চোখের আড়াল হতে দিতে রাজি নন। সুভাষের চোখের তারায় অজ্ঞাত লোকের স্বপ্ন, আরণ্যক পৃথিবীর একই ভয়ঙ্কর রূপ। শহরের কোলাহল থেকে অনেক দূরে এ যেন এক স্বতন্ত্র জগৎ। বহু দিনের চেনা পৃথিবীর সঙ্গে কোথাও যেন এর এতটুকু মিল নেই। দেখতে দেখতে প্রকৃতির চেহারাটাই পাল্টে গেল। শুধু পাথর আর পাথর, রুক্ষ ধূসর পাথর। শক্ত পাথরের ওপর পাথর উঠে গিয়ে নীল আকাশের বুকে মিশে গেছে। পথ বলেও কিছু নেই। এখানে ওখানে পাথরের ফাটলের ফাঁকে ফাঁকে মাথা তুলে দাঁড়িয়ে আছে বড় বড় বনস্পতির দল। তাদের শাখায় শাখায় জড়াজড়ি, ডালে ডালে জাল বোনা। মাঝে মাঝে লতাগুলি পরস্পর জড়াজড়ি করে পথকে করে তুলেছে দুর্ভেদ্য। কোথাও নিচু হয়ে, কোথাও বা হামাগুড়ি দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে ওখানে ছড়ানো পাথরের চাঁইগুলো রীতিমতো বিপজ্জনক। কখন যে পায়ের চাপে হুড়মুড় করে গড়িয়ে পড়বে, কারো পক্ষেই তা বলা সম্ভব নয়। তাছাড়া যেমন আর্দ্র তেমনি পিচ্ছিল। প্রায় সর্বত্রই পাথরের গায়ে শ্যাওলা জমেছে, অসম্ভব শ্যাওলা। তবু সবার সঙ্গে সমান তালে সুভাষ এগিয়ে চললেন চড়াই উতরাই ভেঙে। স্বাধীনতা তার জীবন স্বপ্ন। সেই স্বাধীনতা অর্জনের জন্য যে করে হোক সীমান্তের ওপারে তাকে যেতেই হবে। বলা সহজ, কিন্তু কাজটা মোটেই সহজ নয় মল্লিকা। ভগতরাম এবং গাইড দুজনেই এ পরিবেশে পথ চলতে অভ্যস্ত। পাহাড়ি কামনা আর বাসনা নিয়েই তারা এই অবারিত নীল আকাশের বুকে বড় হয়ে উঠেছেন একটু একটু করে। তাই চলার পথে কোথাও তাদের এতটুকু আড়ষ্টতা নেই, জড়তা নেই। স্রোতস্বিনীর মতোই সহজ, সাবলীল ও স্বচ্ছন্দ তাদের গতি। কিন্তু সুভাষ সম্বন্ধে সে কথা খাটে না। সমতল ভূমির সুখ ও স্বাচ্ছন্দ্যের স্নিগ্ধ ছায়ায় তিনি মানুষ। এই পথের ভয়ঙ্করতা সম্বন্ধে কোনো প্রত্যক্ষ ধারণাও তার নেই। এ অবস্থায় এই দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দেওয়া যে কি কষ্টকর, তা একমাত্র ভুক্তভোগী ছাড়া অন্য কারো পক্ষে কল্পনা করাও বুঝি সম্ভব নয়। তবু সুভাষের পথ চলার বিরাম নেই। ক্লান্তিতে সর্বাঙ্গ ছেয়ে আসছে। আসুক। দেহ টলছে, পা কাঁপছে অসহ্য যন্ত্রণায়। বোবা বুকটা ফেটে পড়তে চাইছে। যাক, তবু যেতে হবে। এ আর কতটুকু পথ? এখনো দুস্তর পথ তাকে পাড়ি দিতে হবে। শুধু ভাগ্যদেবতাই জানেন পথের শেষে তার জন্য কি অপেক্ষা করে আছে, আশীর্বাদ না অভিশাপ। দুপুরের রোদ চঞ্চনে হয়ে আসে। দিগন্তজোড়া আরণ্যক ভূমি খাঁ খাঁ করছে অসীম শূন্যতায়।
সামনেই উঠে গেছে একটা খাড়া পাহাড়। পাহাড়টা কত উঁচু অনুমান করা শক্ত, কারণ তার শৃঙ্গটা ঢাকা পড়ে গেছে সাদা বরফের অন্তরালে। সবাই এসে থামলেন এই পাহাড়ের নিচে। বড্ড ধকল গেছে শরীরের ওপর দিয়ে, একটু বিশ্রাম দরকার। কিন্তু এ পর্যন্ত যতটা পথ আসা হয়েছে খাজুরি ময়দান থেকে, তা কতটা হবে? মাত্র ১.৫ মাইল। ১.৫ মাইল? কেমন যেন একটা হতাশার সুর বেজে ওঠে সুভাষের কণ্ঠে। মাত্র ১.৫ মাইল? বর্ডার পার হতে এখনো তাহলে অনেকটা বাকি। বর্ডার? ভগতরাম অবাক। বর্ডার তো কখন পেরিয়ে এসেছি। এতক্ষণে সমস্ত ক্লান্তি, সমস্ত অবসাদ যেন নিমেষে দূর হয়ে গেল সুভাষের। জয় বীরেশ্বর বিবেকানন্দ, অশেষ করুণা তোমার, বিপদ কেটে গেছে। আলু সিদ্ধ ও ডিম সহযোগে ভোজন পর্ব সেরে নেওয়া হলো এখানে। তারপর বেশ কিছুক্ষণ বিশ্রাম। বিশ্রাম করার মতো জায়গাই বটে। চারিদিক অসম্ভব ধরনের নির্জনতা। সবটা মিলিয়ে বিরাজ করছে এক অপার্থিব ধরনের স্তব্ধতা। এমনকি পাখির কলরব পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে। তদুপরি নিবিড় অন্ধকার। মাথার ওপর আকাশ দেখা যায় না। পাহাড়ে পাহাড়ে সব আচ্ছন্ন হয়ে আছে। কিছুক্ষণ পরেই আবার শুরু হলো এগিয়ে যাবার পালা। অনেকটা পথ যেতে হবে আজ, তবেই রাত কাটানোর মতো আস্তানা মিলবে, নয়তো পথই একমাত্র ভরসা। শীতের অপরাহ্ন। দেখতে দেখতে ধোঁয়ায় নিবিড় আস্তরণের মতো ঘন কুয়াশা নেমে এলো পাহাড়ের ঢাল গড়িয়ে। পায়ে পায়ে এগিয়ে চললেন ৩ জন। রুক্ষ উঁচু নিচু বন্ধুর পথ। একটু অসতর্ক হলেই বিপদ। সামান্য এদিক ওদিক হলে মারাত্মক কিছু দুর্ঘটনা ঘটে যাওয়াও বিচিত্র নয়। সূর্য ঢলে পড়েছে উঁচু পাহাড়ের আড়ালে। আলো আঁধারির খেলা শুরু হয়েছে পাহাড়ের মাথায় মাথায়, আর চড়াই উতরাইয়ের ভাঁজে ভাঁজে। একটু পরেই দিশাহীন প্রান্তরের বুকে নেমে আসবে সন্ধ্যার ম্লান ছায়া। ঊর্ধ্বশ্বাসে ৩ জন এগিয়ে চললেন বড় বড় পা ফেলে। আরো জোরে, আরো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখনো অনেকটা পথ বাকি। কুইক মার্চ। দেখতে দেখতে আকাশ থেকে সূর্যাস্তের শেষ রংটুকু মুছে গেল। প্রান্তরের চারিদিক থেকে নেমে এলো অন্ধকারের কালো জবনিকা। সহসা কি দেখে নিবিড় সংশয় ঘনিয়ে এলো ভগতরামের চোখের তারায়। ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। মনে হয় ঝড় উঠবে। মেঘের কুণ্ডলিতে যেন তারই আভাস। অনুমান মিথ্যে হলো না। শুরু হলো উন্মত্ত হাওয়ার মাতামাতি। গাছপালা সব দুলে দুলে সারা। হাওয়ার বেগে বড় বড় গাছগুলো একবার মাটিতে নুয়ে পড়ে, পরক্ষণেই আবার মাথা তুলে উঠতে লাগলো আকাশের দিকে। বিদ্যুৎ চমকে উঠল আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত। ঘূর্ণি হাওয়ায় ঘুরপাক খেতে লাগলো রাশি রাশি ঝরা পাতা। পাহাড়ের বুকে মসিক কৃষ্ণ অন্ধকার। ২ হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। তদুপরি ধূলি ঝঞ্ঝা। উদ্দাম বাতাসের ঝাপটায় ছোট ছোট নুড়িগুলো ছিটকে এসে দৃষ্টিকে অন্ধ করে দেয় যেন। পাহাড়ি এলাকায় ঝড় উঠেছে, দুরন্ত ঝড়। শুধু পাহাড়ি এলাকায় নয়, কলকাতার বুকেও কিন্তু সেদিন কম ঝড় ওঠেনি মল্লিকা। পরপর কয়েকটা মামলা ঝুলছে সুভাষের নামে। অবিলম্বে কোর্টে হাজির না হলেই নয়। কিন্তু কোথায় সুভাষ? আশ্চর্য, কোথাও তিনি নেই। তন্ন তন্ন করে সর্বত্র খোঁজা হয়েছে, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। একটা বিস্মিত আঘাতে স্তব্ধ হয়ে গেল গোটা ভারতবর্ষ। সুভাষ নিখোঁজ। কি করে এটা সম্ভব হলো? সাদা পোশাকে মোট ৬২ জন গোয়েন্দা কর্মচারীকে নিযুক্ত রাখা হয়েছিল তার গতিবিধি লক্ষ্য করার জন্য। তাদের নজর এড়িয়ে
কি করে তাঁর পক্ষে অন্যত্র চলে যাওয়া সম্ভব হলো? এ যে অভাবনীয়, অকল্পনীয়, অবিশ্বাস্য। খবর শুনে সঙ্গে সঙ্গে তার পাঠালেন কবিগুরু রবীন্দ্রনাথ, তার পাঠালেন গান্ধীজি। কোথায় গেল সুভাষ? চিন্তিত আছি, সত্বর তার খবর জানাও। কি জবাব দেবেন মেজদা শরৎবাবু? বলার আছেই বাকি। সুবি যে তার বড় আদরের, বড় গর্বের। ব্যথা বেদনায় বুকটা ভেঙে গুঁড়িয়ে যেতে চাইলেও যে আজ তাকে মুখের হাসি জিইয়ে রাখতে হবে সর্বক্ষণ। তাই সব কিছু জেনেও বৃহত্তর স্বার্থের খাতিরে তাকে বলতে হলো অন্য কথা। সাধু সঙ্গের আকর্ষণে গৃহত্যাগ করা সুবির পক্ষে নতুন কিছু নয়। এবারও তেমনি কিছুই একটা হবে হয়তো। একই কথার প্রতিধ্বনি শোনা গেল ফরওয়ার্ড ব্লক নেতা পাঞ্জাবের সর্দার শার্দুল সিং কবি শেরের মুখে। সুভাষবাবু নিশ্চয়ই কোনো উপযুক্ত গুরুর সন্ধানে গৃহত্যাগ করেছেন, এমনি একটা আভাসই তিনি আমাকে দিয়েছিলেন কিছুদিন আগে। ভবই ভোলবার নয়। তাই সঙ্গে সঙ্গে শুরু হলো আহত সিংহের অন্তিম আর্তনাদ, শুরু হলো ক্ষণে ক্ষণে সতর্ক নির্দেশ। হ্যালো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, হ্যালো পেশোয়ার মিলিটারি ক্যাম্প, হ্যালো সুরমা ভ্যালি লাইট হর্স রাইফেলস, হ্যালো ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস। সরকার বাহাদুরের পয়লা নম্বর শত্রু সুভাষ বোস পালিয়েছে। প্রতিটি ঘাঁটির ওপর কড়া নজর রাখো, কোনো রকমেই যেন সে বর্ডার পেরিয়ে যেতে না পারে। হ্যালো দিল্লি, বম্বে, করাচি, মাদ্রাজ, রেঙ্গুন, হংকং, মালয়, সিঙ্গাপুর এয়ারপোর্ট, প্রতিটি যাত্রীকে ভালো করে ওয়াচ করো। প্রতিটি পাসপোর্ট নতুন করে পরীক্ষা করো। কোনো রকম সন্দেহ হলেই আটক করবে। হ্যালো কোচিন, ভাইজাগ, মাদ্রাজ, ক্যালকাটা, বোম্বে, করাচি পোর্ট, প্রতিটি বিদেশি জাহাজ তন্ন তন্ন করে অনুসন্ধান করো। প্রতিটি নৌকার ওপর নজর রাখো। যে করে হোক সুভাষ বোসকে ধরা চাই। সব বৃথা। কোথায় সুভাষ বোস? মাত্র ঘন্টাখানেক আগেই পাখি সিকলি কেটে পালিয়ে গেছে সীমান্তের ওপারে। হাজার হাঁকডাক করলেও আর কোনো দিনই তার নাগাল পাওয়া যাবে না। সামান্য এক পশলা বৃষ্টির পরেই অসারে ঘুমিয়ে পড়ল বর্ষণ স্নাত আরণ্যক ভূমি। পাহাড়ের কোল ঘেঁষে উকি দিল এক ফালি বাঁকা চাঁদ। আবার শুরু হলো যাত্রা। চন্দ্রালোকে রহস্যময় বনপথ, দুপাশে বৃষ্টি ধোয়া গাছের সারি, মাঝে মাঝে পাতা থেকে জল ঝরছে টুপটুপ করে। যাত্রা বিরতি ঘটল রাত ঠিক 12টায়। গাঁয়ের নাম পিসকান ময়না। সুভাষ তখন রীতিমতো ক্লান্ত। একে পথ পরিক্রমার ক্লান্তি, তদুপরি অসহ্য শীত সর্বাঙ্গে সূচের মতো বেঁধে যেন। সামনেই একটা মসজিদ। এগিয়ে গিয়ে ভগতরাম এবার তার বন্ধ দরজার গায়ে সন্তর্পণে আঘাত করলেন। ঠুক 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 ঠুক। কিছুক্ষণ বাদেই কে একজন দরজা খুলে দিল ঘুম ঘুম চোখে। ভেতরে জন 25 লোক, প্রায় সবাই ঘুমে অচেতন, মেঝেতে শয্যা পেতে। মাত্র 2-1 তখনও জেগে রয়েছে প্রচণ্ড শীতের সঙ্গে লড়াই করে। আমরা পথিক, পুস্তু ভাষায় জানালেন ভগতরাম। পেশোয়ার থেকে আসছি। আজকের রাতটা এখানেই থাকবো বলে মনস্থ করেছি, কিন্তু বড় ক্ষুধার্ত। কিছু খাবারের ব্যবস্থা হয় না দোস্ত? শহর থেকে অনেক দূরে বিচিত্র পরিবেশের মধ্যে এ যেন এক আলাদা পৃথিবী। লোকসংখ্যার বেশিরভাগই উপজাতীয়। জাগতিক সুখ দুঃখের হিসেব নিকেশ নিয়ে কোনোদিনই তারা বড় একটা মাথা ঘামায় না। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম, তারপরই একটি পরিপূর্ণ নিটোল ঘুম। এর চাইতে বড় কাম্য বুঝি তাদের কাছে আর কিছুই নেই। তবুও ভগতরামের কথা শুনে সঙ্গে সঙ্গেই তারা কিছু মেজ এর রুটি
ও চায়ের ব্যবস্থা করে দিল ক্ষুধার্ত অতিথিদের জন্য। স্বাধীনতা প্রিয় উপজাতীয়দের কাছে অতিথি সব সময়েই আপনজন। খাওয়া শেষ, এবার শোবার পালা। দেখতে দেখতে সবাই ঘুমিয়ে পড়ল একে একে। ঘুম নেই শুধু সুভাষের চোখে, আসা সম্ভবও নয়। ঘরে একটা মাত্র দরজা, তাও ভেতর থেকে বন্ধ, জানলারও কোনো বালাই নেই। এদিকে শীতের জন্য একপাশে আগুন জ্বলছে গনগন করে, অসহ্য ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসে, চোখ জ্বালা করে, বুক ফেটে যেতে চায়। বাইরে হাড় কাঁপানো শীত, বৃষ্টিধারার মতো তুষারপাত চলছে ঝুরঝুর করে। সঙ্গী ভগতরামকে নিয়ে আস্তে আস্তে একসময় বেরিয়ে এলেন সুভাষ। তারপর সেই তুষারপাতের মধ্যেই বড় একটা আলগা পাথরের ওপর চুপচাপ বসে রইলেন বহুক্ষণ পর্যন্ত। ভেতরের ওই অসহ্য অবস্থার চাইতে বাইরের তুষারপাত অনেক ভালো, অনেক আরামের। প্রহরের পর প্রহর কেটে গেল এমনি করেই। পাহাড়ের বুকে নিবিড় কালো মসীকৃষ্ণ অন্ধকার, চারপাশে কেমন যেন অপার্থিব নিস্তব্ধতা। বাতাস স্তব্ধ, প্রাণের সারা শব্দও নেই আশেপাশে। তদুপরি বড় বড় গাছগুলি অতিকায় দৈত্যের মতো জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে ভয়ালো মূর্তিতে। অজ্ঞাতেই যেন বুকটা ছমছম করে ওঠে। সুভাষ তেমনি নিঃশব্দ, নিশ্চুপ, দৃষ্টি তার সুদূরে সীমাবদ্ধ। কেমন যেন ধ্যান মৌন বলে মনে হয় দূরের ওই ছায়া ছায়া পাহাড়টাকে। দূর দিগন্তের সীমারেখায় সে যেন কালের প্রহরী। মানব সভ্যতার ক্রমবিবর্তনের সঙ্গে কোথাও বুঝি তার এতটুকু যোগাযোগ নেই। মনটা সায় দেয় না ভগতরামের। সুভাষবাবু এখন আর সুভাষবাবু নন, একজন খাঁটি পাঠান। পাঠানকে পাঠানের রীতিনীতিতেই অভ্যস্ত হতে হবে, নইলে সন্দেহের সৃষ্টি হতে পারে। সুতরাং তার ঘরে ফিরে যাওয়া উচিত। যুক্তিটাকে অস্বীকার করতে পারলেন না সুভাষ, তাই আবার তিনি ফিরে গেলেন সেই ভয়াবহ অবস্থার মধ্যে। ভেতরে সেই দম বন্ধ করা নিবিড় ধোঁয়ার আস্তরণ, সেই অসহ্য গুমোট, কিন্তু উপায় কি? ঘণ্টাখানেক বাদেই আবার সুভাষ অতি সন্তর্পণে দরজা খুলে বেরিয়ে এলেন বাইরের খোলা হাওয়ায়। এমনি করে বেশ কয়েকবার। অসহ্য, অসহ্য, কি যেন একটা নীরব ধ্বংস আর নিষ্ক্রিয় প্রাণহীনতা শুধু মুখ বুজে অপেক্ষা করছে ওই বন্ধ ঘরটার রন্ধ্রে রন্ধ্রে। অনভ্যস্ত জীবনে বেশিক্ষণ তাকে মেনে নেওয়া সম্ভব নয়। এমনি করে বারবার ঘর বার করতে করতেই এক সময়ে অন্ধকার তরল হয়ে এলো একটু একটু করে। পূব আকাশে দেখা দিল প্রত্যুষের রক্তরাঙা ইশারা। হাঁপ ছেড়ে বাঁচলেন সুভাষ। তবু ভাগ্যি যে কারো মনে কোনো রকম সন্দেহের উদ্রেক না করে রাতটা কেটে গেছে। এখন ভালোই ভালোই পথে পা দিতে পারলেই হয়। চা ও পরোটা সহযোগে ব্রেকফাস্ট পর্ব শেষ হলো। এবার যাত্রা শুরু। কার্যত কিন্তু তা হলো না। বরফে পথ ঘাট, গাছপালা সবকিছু আচ্ছন্ন হয়ে আছে। যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ, আদিগন্ত বরফ। তদুপরি সেই রক্ত হিম করা প্রচণ্ড শীত। এই অবস্থায় বাইরে পা বাড়ানো অসম্ভব। তোমরা কোথায় যাবে দোস্ত? প্রশ্ন করল জনৈক উপজাতীয়। আমরা, আগ বাড়িয়ে জবাব দিলেন ভগতরাম। আমরা যাব পাশের গাঁয়ে, ওখানকার লতিফ মিয়া খাঁ নতুন বাড়ি তুলবেন কিনা। কি কাজ করো তোমরা? আমরা রাজমিস্ত্রি। হঠাৎ ব্যস্ত হয়ে পড়লেন ভগতরাম। চলি এবার, অনেক বেলা হয়ে গেছে, দেরি হলে আজকের রোজগারটাই হয়তো মারা যাবে। শুরু হলো পথ চলার পালা। কিন্তু কোথায় পথ? প্রকাণ্ড প্রকাণ্ড বরফের চাঁয় একটার উপর আর একটা সাজানো, তার থেকে চুইয়ে চুইয়ে জল ঝরছে টপ টপ করে। সরু সরু অসংখ্য বরফের কাঠি
রাস্তার দুধারের দেওয়াল থেকে ঝুলছে। উজ্জ্বল সূর্যালোকে ঝকঝক করছে আয়নার মতো। চোখ ধাঁধিয়ে দেয় যেন। সবার আগে গাইড, মাঝে সুভাষ, ঠিক পেছনেই ভগতরাম। স্বভাবতই গতি অনেকটা মন্থর। চারিদিকে তুষারের পাঁচিল। এই তুষার পাঁচিলের ওপর নানা আকারের বিরাট বিরাট সব বরফের চাঁই বিক্ষিপ্তভাবে আলগা অবস্থায় পড়ে রয়েছে। মনে হয় একটু নাড়া দিলেই সব নেমে আসবে হুড়মুড় করে। হুঁশিয়ার, হুঁশিয়ার! ক্ষণে ক্ষণে গাইডের সতর্ক নির্দেশ শোনা যায়। এ পথ অতি ভয়ঙ্কর পথ। প্রকৃতি যেন মানুষের জন্য এখানে মরণ ফাঁদ পেতে রেখেছে। হাতের লাঠি দিয়ে ঠুকে ঠুকে বরফের স্তর পরীক্ষা করে তবেই সাবধানে পা ফেলতে হয়। কোথায় কোন চোরা ফাটল রয়েছে কে জানে। একটু ভুলচুক হলেই তুষার ফাটলের অতল গহ্বরে তলিয়ে যেতে হবে। এমনি করে পা টিপে টিপে পাশের গাঁয়ে যেতেই বেলা সেই 12টা। সুভাষের অবস্থা তখন দস্তুর মতো কাহিল। গাইড বা ভগতরামের কথা আলাদা। তারা এ পথে পথ চলতে অভ্যস্ত। কিন্তু বিপদ হয়েছে সুভাষের। একে অসহ্য শীত, তদুপরি পথঘাটের এই ভয়ঙ্কর দুরবস্থার ফলে এক পা এগুনো তার পক্ষে রীতিমতো কষ্টকর। তাই অনেক ভেবেচিন্তে এখান থেকে আফগান সীমান্ত পর্যন্ত পৌঁছে দেবার জন্য একটা খচ্চরের ব্যবস্থা করা হলো। ভাড়া মাত্র 8 টাকা। ফলে যাত্রী সংখ্যা দাঁড়ালো মোট 4 জন। সুভাষ, গাইড, ভগতরাম ও খচ্চরওয়ালা। খচ্চরের পিঠে শুকনো ঘাসের বস্তা, তার উপরে সুভাষ। এবার অনেকটা নিশ্চিন্ত। তবু শেষ রক্ষা হলো না। বরফ গলা দুর্গম পিচ্ছিল পথ, যেমন জল তেমনি প্যাচপেচে কাদা। যে কোনো সময়ে পা পিছলে যাওয়া মোটেই বিচিত্র নয়। অনুমান মিথ্যে হলো না। প্রথমেই পা হড়কে পড়ে গেলেন অভিজ্ঞ পথযাত্রী ভগতরাম। পরক্ষণে নিজের থেকেই তিনি উঠে দাঁড়ালেন, সারা মুখে এক গাল হাসি নিয়ে। যেন এ একটা মস্ত বড় খেলা আর কি। পরবর্তী পালা খচ্চরওয়ালার। ফল হলো মারাত্মক। হাতের দড়িতে টান পড়তেই হঠাৎ খচ্চরটা লাফিয়ে উঠল তীব্র একটা ঝাঁকুনি খেয়ে। ফলে অপ্রস্তুত সুভাষ সঙ্গে সঙ্গেই ছিটকে পড়লেন শক্ত মাটির বুকে। উন্মত্তের মতো ছুটে এসে সুভাষকে তুলে ধরলেন সঙ্গী ভগতরাম। চোখে মুখে তার নিবিড় শঙ্কা, যেন আঘাতটা তার গায়েই সবচাইতে বেশি লেগেছে। না না, কিছু হয়নি আমার, হাসলেন সুভাষ। সামনে দীর্ঘ বিসর্পিত বন্ধুর পথ। এই পথেই তো এখন একমাত্র সত্য। ব্যক্তিগত সুখ সুবিধার কথা চিন্তা করার মতো অবকাশ এখন কোথায়? 36 ঘন্টা, দীর্ঘ 36 ঘন্টা এই দুর্গম পথের চড়াই উতরাই ভেঙে অবশেষে পরদিন রাত 1টায় সবাই গিয়ে হাজির হলেন আফগান রাজ্যের অভ্যন্তরে একটা গাঁয়ে। সেখানে সিনওয়ারি নামক পার্বত্য উপজাতীয়দের বাস। আশ্রয় মিলল গাইডের পরিচিত একটি লোকের বাড়িতে। রাত 1টা। স্বভাবতই সবাই তখন ঘুমে অচেতন। তবু ডাকাডাকি শুনে এগিয়ে এসে অতিথিদের তারা আহ্বান জানালো পরম সমাদরে। খাবার দাবারেরও কিছুটা ব্যবস্থা হলো সঙ্গে সঙ্গেই। দীর্ঘ পথ পরিক্রমার ফলে সুভাষ তখন রীতিমতো অবসন্ন। সারা দেহে অসহ্য যন্ত্রণা। মনে হয় কে যেন দেহের প্রতিটি রক্তবিন্দু চুষে নিংড়ে নিঃশেষ করে দিয়েছে। এখন সর্বাগ্রে দরকার একটু পরিপূর্ণ বিশ্রাম, একটি নিটোল ঘুম। কোথায় বিশ্রাম, কোথায় ঘুম? সবকিছু ত্যাগ করতে হলো খচ্চরওয়ালাটির মুখে একটি অভাবনীয় প্রস্তাব শুনে। হুজুর রাজি থাকলে সে তাকে পেশোয়ার কাবুল রাস্তার সীমানা বরাবর গার্ডি গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। ভাড়া মাত্র 13 টাকা। তবে একটা শর্তে, এক্ষুনি রওনা দিতে হবে।
তাঁর পক্ষে দেরি করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন ভগতরাম। অত্যন্ত লোভনীয় প্রস্তাব, আর্থিক দিক থেকেও সুবিধাজনক। অবশ্য সুভাষবাবুর খুবই কষ্ট হবে। কিন্তু উপায় কি? এ সুযোগ নাও মিলতে পারে। পেশোয়ার থেকে আনিত গাইডকে এখান থেকেই ছুটি দিলেন কমরেড ভগতরাম। বিদায় কমরেড, বিদায়। এবার তুমি পেশোয়ার ফিরে যাও। কমরেড আবাদ খাঁকে আমার এই চিঠিটা দিও। বলো যে সব ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। বিশ্রামের আশা ত্যাগ করে আবার খচ্চরের পিঠে আশ্রয় নিলেন সুভাষ। আগে কাজ, তারপর অন্য কথা। এ সময়ে সুখ সুবিধার কোনো প্রশ্নই ওঠে না। গার্ডি গ্রাম পাওয়া গেল পরদিন সকাল ঠিক 10টায়। দুর্গম পথের এখানেই শেষ। আর মাত্র খানিকটা যেতে পারলেই পেশোয়ার কাবুল যাতায়াতকারী সড়ক। এবার বিদায় নিল খচ্চরওয়ালা। বাকি রইলেন মাত্র দুজন, ভগতরাম আর সুভাষ। কিন্তু না, আর ভগতরাম নয়, সুভাষও নয়। নতুন দেশ, নতুন পরিবেশ, তাই নামটাও নতুন হওয়া দরকার। সুতরাং ভগতরামের খোলস ছেড়ে বেরিয়ে এলো এক পাঠান যুবক, রহমত খাঁ। আর সুভাষ হলেন তার চাচা জিয়াউদ্দিন। কথাবার্তা এখন থেকে যা কিছু বলা দরকার সবই বলবেন রহমত খাঁ। কারণ চাচা জিয়াউদ্দিন শুধু অসুস্থই নন, একাধারে তিনি মূক ও বধির দুইই। খচ্চরওয়ালাকে বিদায় দিয়ে এবার পেশোয়ার কাবুল সড়ক ধরে দুজনে হাঁটা দিলেন জালালাবাদের দিকে। আজ এখানে শেষ করলাম আমি সুভাষ বলছি গ্রন্থের ৩য় পর্ব। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো, শুনতে থাকো আমি সুভাষ বলছি, জানতে থাকো অনেক অনেক কিছু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য আরো অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের জীবন সম্পর্কে, তাদের কার্যধারা সম্পর্কে। আজ আসি।